আমার মনে হয় আমরা শুরু করতে পারি। হুম। নমস্কার স্যার। হ্যাঁ, জি আমরা স্যার, শুরু করতে পারি স্যার আমরা। জি স্যার। আমরা আজকে দেখি ইনকাম ফ্রম রেন্ট, অর্থাৎ বাড়ি ভাড়া থেকে আয়, মানে সোজা কথা ভাড়া থেকে আয়, যে কোনো ভাড়া। স্যার আমার এখন একটা কোশ্চেন ছিল লাস্ট ক্লাস থেকে, একটু কি হ্যাঁ, বলতে পারেন বলেন। নাকি? স্যার ওই সেকশন 124 যেটা, এটা কি হুম। আহ, সেবা এক্সপোর্টের ক্ষেত্রে কথা বলছে, নাকি লোকালি যদি কোনো ফরেনারকে বা নন রেসিডেন্টকে কোনো সেবা দিয়ে অর্থ আয় করে এটার ক্ষেত্রে 10% টিডিএস এর কথা বলছে? এটা একটু কনফিউশন ছিল আমার না, সেকশনে। না, এই তো 124 মানে হচ্ছে আগে ছিল আপনার 52Q, জি। অর্থাৎ বিদেশ থেকে যদি কোনো টাকা পয়সা বাংলাদেশে ঢোকে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এরকমই বলছে, কিন্তু আমার কনফিউশনটা ছিল হ্যাঁ, এটা কি সেবা এক্সপোর্ট এরকম কোনো কিছু? হ্যাঁ, 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 সেবা এক্সপোর্ট, কারেক্ট। এটা হলো ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেন তার ডেইলি রোডের শুরু হয়েছে। সাউন্ড অফ করতে বলি, সাউন্ড আমি যখন বলবো তখন আপনারা সাউন্ড অফ করবেন, করেন না। ডক্টর কামাল হোসেন তার চেম্বার হলো বেইলি রোডে। বেইলি রোডে উনি চেম্বারে বসে বিদেশি যত ওনার ক্লায়েন্ট তাদেরকে যত সার্ভিস দিয়ে থাকে, মানে ইন্টারনেটের ইমেইলের মাধ্যমে, তারা যে ডলার পাঠায়, ওই ডলারটা তো বাংলাদেশি কারেন্সিতে কনভার্ট হয়ে ডক্টর কামাল হোসেনের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে। তখন ব্যাংকের ম্যানেজার তার কাছ থেকে 10% কেটে নেয়। তো ওই টাকাটা ক্রেডিট করার সময় ডেবিট করে হলো 10% ইনকাম ট্যাক্স। বুঝছেন? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। প্রতিটা জিনিস যদি এরকম এক্সাম্পল দিয়ে বলি, ডক্টর কামাল হোসেন, তারপরে এই যে গাজীপুর বিশ্ববিদ্যালয় কালকে, এগুলো করলে হয় কি আপনার মনে ধরে। বুঝতে পারছেন যে হ্যাঁ, ঠিক আছে, এরকম একটা কিছু মনে থাকে ভালো স্যার। মনে থাকে ভালো। হ্যাঁ, কিন্তু চেষ্টা করি, মানে প্রতিটা জিনিস ধরেন বইয়ে তো সবকিছুই আছে, তাইলে আর আমারে দরকার কেন, তাই না? একজন টিচার দরকার হয় কেন? টিচার দরকার হয় হেল্প করার জন্য, তো ফ্যাসিলিটেট, ধরায় দেওয়ার জন্য। আবার কি ইসরাক আজাদ, রোল নাম্বার 70। স্যার, একটা কোশ্চেন ছিল। সানডেতে কি আপনি থাকবেন অফিসে স্যার? সানডেতে? হ্যাঁ, আসেন, আসেন। তা কখন আসবো স্যার? 12টায়, 12টায়। আচ্ছা, আপনি এসএমসি টাওয়ারের কি 7th ফ্লোর স্যার? একদম কারেক্ট। ওকে, থ্যাংক ইউ স্যার। আসেন। তো এখন যেটা দেখাচ্ছি সেটা হলো রেন্টাল ইনকাম। তো এইগুলোর মধ্যে আমরা মানে অনেক কিছু কাভার হবে, তো দেখি। আহ, প্রথম কথা হলো যে মিনিং অফ হাউস প্রপার্টি, মানে বাড়ি বলতে কি বোঝায়। আমরা তো আজকে পড়াবো বাড়ি ভাড়া থেকে আয়। তাহলে বাড়ি বাড়ি বলতে কি বোঝায়? বাড়ি বলতে শুধু বিল্ডিং নয়। বাড়ি বলতে বিল্ডিং, বিল্ডিং এর সাথে যদি ল্যান্ড অ্যাপার্টিনেন্ট দেয়ার টু, মানে বাড়ি সংলগ্ন উঠান, হ্যাঁ, ইত্যাদি আর কি, তো সেগুলোও কিন্তু ওই বাড়ির মধ্যে। ইভেন ফার্নিচার, ফিকচার, ফিটিং সহ যদি কোনো আপনার ফুল ফার্নিশড বাড়ি ভাড়া দেওয়া হয়, তাহলে কিন্তু ওইটা বলা যাবে না যে ফার্নিচার তো বাড়ি না, সুতরাং ফার্নিচার ভাড়া তো বাড়ি ভাড়া না, এই সমস্ত কথায় কাজ হবে না। সব কিছু নিয়েই বাড়ি ভাড়া, সোজা কথা। সেই বাড়ি ভাড়াটা হতে পারে আইদার কমার্শিয়াল পারপাসে ভাড়া দেয়া অথবা রেসিডেন্সিয়াল পারপাসে ভাড়া দেয়া। তারপরের স্লাইডে দেখেন, তারপরে বলছে তাহলে প্রপার্টি বলতে কি বোঝায়। আগের স্লাইডে ছিল যে মিনিং অফ হাউস প্রপার্টি, হুম, বাড়ি। আর এখন বলছে সম্পত্তি বলতে কি বোঝায়। এই সমস্ত সম্পত্তি ভাড়া দিয়েও যদি কোনো আয় হয়, সেটাও এই হেডেই পড়বে। আজকে যেটা পড়াচ্ছি, সেই প্রপার্টির মধ্যে প্রথমেই হলো হাউস প্রপার্টি পড়বে, ল্যান্ড পড়বে, ফার্নিচার, পিকচার, ফ্যাক্টরি, বিল্ডিং, ল্যান্ড অ্যাপার্টিনেন্ট টু বিজনেস ইত্যাদি, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, সব কিছুই আসবে। মোটামুটি ভাড়া শব্দটা আসলে এই হেডে আসবে। সেই বাড়ি ভাড়া হোক, আপনার ছাদ ভাড়া হোক, টাওয়ার ভাড়া হোক, গ্রামীণ ফোনের কাছে টাওয়ার ভাড়া হোক, আপনার গ্যারেজ ভাড়া হোক, খালি জমি ভাড়া হোক, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ভাড়া হোক, বা যদি জলাশয় ভাড়া হোক, হুম, সব কিছুই এটার মধ্যে আসবে। এখন আসেন যে ওনারশিপ অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ কো ওনার, মানে বাড়ি ভাড়া কার হাতে ট্যাক্স হবে? বাড়িওয়ালার হাতে না ভাড়াটিয়ার হাতে? ডেফিনেটলি বাড়িওয়ালার হাতে। এটা তো কমন সেন্স। আর একটা কথা বলা আছে যে একটা বাড়ির যদি একাধিক মালিক হয় এবং তাদের প্রত্যেকের শেয়ার যদি অ্যাসার্টেনেবল না হয়, তাহলে তাদেরকে
জয়েন্টলি এওপি হিসেবে অ্যাসেসমেন্ট করা যাবে। এটা কিন্তু আগের আইনে ছিল না। এটা কিন্তু ২ নম্বরে যেটা পড়াচ্ছি, এটা আগের আইনের সাথে একটা বড় ব্যত্যয়। আগের আইনে কি ছিল? আগের আইনে ছিল বাপ মারা গেলে তো ওই বাড়ি যদি এখন দেখা যায় তার ৩ ছেলে মালিক বা ১ ছেলে ২ মেয়ে মালিক, কথার কথা। তাহলে তাদের প্রত্যেককে আলাদা, আলাদাভাবে অ্যাসেসমেন্ট করতে হবে। এটাই ছিল ল। এবং তাতে করে কিন্তু বাড়িওয়ালাদের লাভই হতো। কিরকম? ধরেন বাপ মারা গেছে, তো বাপের তো বাড়ি ভাড়া ইনকাম যেটা ছিল সেটা ১ম ৩.৫ লাখ টাকা শূন্য এভাবে স্ল্যাবে পড়ে একটা ট্যাক্স হতো। এখন সেই স্ল্যাবটা যদি ৩ ছেলেমেয়ের মধ্যে ভাগ হয়ে যায়, তারা তো এই স্ল্যাবের বেনিফিট প্রত্যেকে পাবে। ফলে ওই একটা বাড়ির উপরে আগে যেরকম ট্যাক্স হতো, এখন সেখানে হয়তো ট্যাক্স নাও হতে পারে বা ট্যাক্স অনেক কমে যেতে পারে। আবার অনেকে সাউন্ড করে। জি স্যার, এখন 10 লাখ কমে গেছে। ১০ লাখ কি? আগে 3 লাখ আগে ছিল 3,50,000 হ্যাঁ। টাকা করে একজন, এখন 3 জন যোগ করলে হয় 10,50,000 টাকা বেনিফিট পাবে। না, মেয়ে হইলে ১১ লাখ হবে। মানে জি ২ স্যার, মেয়ে মেয়ে হইলে হলে ১১.৫ লাখ হবে, বুঝেন নাই? জি জি স্যার। তো এখন যেটা বলছে, এবারের আইনে যেটা বলছে সেটা খুবই খারাপ। খারাপ এবং সেটা সরকারের জন্য ভালো, করদাতার জন্য খারাপ। খারাপটা কি? এখন বলছে বাপ মারা গেলেও ধরেন একটা বাড়ি পূবালী ব্যাংকের কাছে ভাড়া দেয়া ছিল। এখন বাপ মারা গেছে, যার বাড়ি সে মারা গেছে। এখন ১ ছেলে ২ মেয়ে রেখে মারা গেছে। এখন তাদের মধ্যে তো ভাগাভাগি হয় নাই আসলে। ভাগাভাগি হওয়ার একটা বিরাট প্রসেস আছে। আপনার ১ম এ বাপের ডেথ সার্টিফিকেট লাগবে। এইটা নিয়ে পুরান ঢাকায় দৌড়াও জজ কোর্টে, সদরঘাট। সেই জজ কোর্টে গিয়া সেইখানে আবার কি করতে হয়? কোর্টে হাজিরা দিয়া আপনার বন্টননামা না কি জানি বলে? ওয়ারিশনামা। সেই ওয়ারিশনামা বের করতে হয়। সেটা বের করতে অনেকটা সময় লাগে। তো তারপরে আবার সিটি কর্পোরেশনের কি জানি লাগে। এগুলা বহু ঝামেলা। মানে এবং মুসলিম ল অনুযায়ী ধরেন কে কত অংশ পাবে, সেটা ঠিক আছে। ছেলে যা পাবে, মেয়ে তার অর্ধেক পাবে, মা কত ১৪ ভাগের ২ ভাগ পাবে ইত্যাদি, ইত্যাদি। তো সে যে যা পাবে সেটা তো মুসলিম আইন অনুযায়ী হবে, সেটা ঠিক আছে। কিন্তু কে কোন অংশ পাবে, কে নিচতলা পাবে, কে দোতলা পাবে, কে ৩ তলা পাবে, এগুলো তো এটা বন্টননামার মাধ্যমে আসে। হ্যাঁ? এখন কে ভাড়া দিবে, কে নিজে থাকবে, এগুলো তো মানে যদি এগুলা ঠিকঠাক না হয়, তাহলে তাদের জয়েন্টলি অ্যাসেসমেন্ট, জয়েন্টলি। কিরকম? ধরেন এখন আমি জানি না এটা নতুন আইন এখন কিভাবে হবে। মানে আমরা আগে যেটা দেখছি সেটা হলো ধরেন যে মারা গেছে তার নাম আব্দুর রহমান, কথার কথা। এবং আমরা আমাদের জীবনে দেখছি এরকম যে মৃত আব্দুর রহমানের উত্তরাধিকারী গং, গ অনেশ্বর অনেশ্বর মানে গং। গং মানে মানে একটা গ্রুপ আরকি। তো এখন যে মুশকিল হয়ে গেছে কি জানেন? মুশকিল হয়ে গেছে তাদের স্ট্যাটাসটা হবে এওপি। এই এওপি হয়েই হলো সর্বনাশ। এওপি মানে কোম্পানি রেটে ট্যাক্স হবে। ভয়ানক বিপদ। তার মানে উম, আব্দুর রহমান তার যদি ইনকাম হইতো ধরেন কথার কথা ২০ লাখ টাকা, ২০ লাখ টাকার উপরে তার ট্যাক্স আসতো ২ লাখ টাকা। এখন ২০ লাখ টাকার 30% এর ট্যাক্স আসবে ৬ লাখ টাকা। জি স্যার, কোম্পানি আন্ডার। হ্যাঁ, এওপি তো অ্যাসোসিয়েশন অফ পার্সনের ট্যাক্স রেট তো কোম্পানি ট্যাক্স রেট। তার মানে কোম্পানি ট্যাক্স রেট মানে প্রথম ৩.৫ লক্ষ শূন্য সেই স্ল্যাবের বেনিফিট সে পাবে না। আপনাদের মধ্য থেকে কেউ বলতে পারেন এই যে স্ল্যাবের বেনিফিট কে কে পাবে? ইন্ডিভিজুয়াল, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, আর পার্টনারশিপ ফার্ম। একদম কারেক্ট, একদম কারেক্ট। মানে ওই যেটা স্ল্যাব রেট আমরা জানি সেটা ৩ শ্রেণীর করদাতার ক্ষেত্রে প্রযোজ্য। তার মানে এওপির ক্ষেত্রে সেটা প্রযোজ্য না। আচ্ছা। এরপরে দেখেন স্যার স্যার এখানে একটা কোয়েশ্চেন ছিল স্যার। কি বলেন? স্যার আচ্ছা, যদি মানে ওনারা যদি প্রপোর্শনালি যদি নিজেরা নিজেরা ভাগ করে রিটার্ন সাবমিট করে তখন কি হবে স্যার? শোনেন, এই জন্য যাদেরকে পড়াচ্ছি তো আপনাদের ছাত্রদের। পড়ানো উচিত ছিল আমার বাড়িওয়ালাদের। যে বাড়িওয়ালা মারা গেছে তাদের পড়ানো উচিত ছিল আজকে। যে হে উত্তরাধিকারীগণ, তোমরা সাবধান হও। তোমরা তাড়াতাড়ি সদরঘাটে দৌড় দাও।
দৌড় দিয়া তোমরা শোক তাপ ভুলে গিয়া পিতার মৃত্যুর শোক যত তাড়াতাড়ি ভুলতে পারো ভুইলা সদরঘাটে দৌড় দাও। সদরঘাটে যাইয়া তোমরা ওয়ারিশনামাটা করে আনো, বন্টননামাটা করে আনো। যদি করে আনো ইটস গুড, ভালো। কিসের জন্য ভালো? সবাই 3.5 লাখ, মেয়েদের ক্ষেত্রে 4 লাখ, এই স্ল্যাবের বেনিফিট তারা পাবে। তাদের অ্যাসেসমেন্ট হবে তখন ইন্ডিভিজুয়াল হিসেবে, যেহেতু তাদের প্রত্যেকের অংশ সেটেল হয়ে গেছে, কে কোনো অংশ পাবে। বুঝছেন? আচ্ছা, তারপরে স্যার আসেন। বুঝছি, স্যার। হ্যাঁ, তো এরপরে আসেন, বা আপনারাও যদি কাউকে অ্যাডভাইস দেন, কেউ মারা গেলে এরকম যদি অ্যাডভাইস দেন, তাহলে এইভাবে অ্যাডভাইস দিবেন যত তাড়াতাড়ি সম্ভব ওইটা যদি করে ফেলে, আলাদা করে ফেলে এবং সেইভাবে রিটার্ন দেয় ইন্ডিভিজুয়াল হিসেবে, তাহলে বাঁচা যায়, তাহলে ট্যাক্স অনেক কমবে। দিস ইজ স্যার ট্যাক্স। এটা কি এই মানে যে ভদ্রলোক মারা যাবেন এটা কি স্যার হিন্দু বা মুসলিম দুই ক্ষেত্রে প্রযোজ্য নাকি শুধুমাত্র এই মুসলিম আইনের ক্ষেত্রে স্যার? না না, দুই ক্ষেত্রে, দুই ক্ষেত্রে। ধন্যবাদ স্যার। স্যার এওপি রেটটা কত পার্সেন্ট? 30%। থ্যাংক ইউ। 30 না, 27.5 বা 30। 30% দিতে হবে স্যার, ওই যদি অ্যামেন্ডেড না করতে পারে। হ্যাঁ হ্যাঁ, এই আর। আচ্ছা, নিজের বাড়িতে নিজে থাকলে এটার সাথে কোনো মানে ট্যাক্সের সম্পর্ক নেই। তার মানে আমার যেহেতু নিজের বাড়িতে নিজে থাকি, নিজের অ্যাপার্টমেন্টে নিজে থাকি, এটা আমি ভাড়া দিচ্ছি না, তো স্বাভাবিকভাবেই আমার তো কোনো ভাড়া আয় নাই। তো ভাড়া আয় না থাকলে কিসের ট্যাক্স? বুঝছেন? তারপরে আসেন অ্যানুয়াল ভ্যালু। অ্যানুয়াল ভ্যালুর বার্ষিক মূল্য, এটা বাংলা। এবং দেখেন প্রথম সেন্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। এই আঁকাআঁকি করছে কি, এটা মোছেন? আচ্ছা, এখানে বলছে যে ইনকাম ট্যাক্স ইজ লেভিড নট আপন দি অ্যাকচুয়াল রেন্টাল ভ্যালু। মজার কথা কিন্তু, একজন বাড়িওয়ালা যে বাড়ি ভাড়া পায় সেইটার উপর কি ট্যাক্স হবে? নো। তাইলে ট্যাক্স হবে ডিসিটি যেটা মনে করে, ডিসিটি যেটা রিজনেবল রেন্ট মনে করে, সেটাই হবে অ্যানুয়াল ভ্যালু এবং সেটার উপরই ট্যাক্স হবে। এবং এটা নিয়ে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে মারামারি যুদ্ধ কম না, লিটিগেশন লেগেই আছে, মামলা মোকদ্দমা আপিল ট্রাইব্যুনাল লেগেই আছে। বাড়িওয়ালা দেখায় এক ভাড়া, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে ডিসিটি বলে না, এ ভাড়া হতেই পারে না, বাড়িওয়ালা কর ফাঁকি দেওয়ার জন্য এরকম সে কম ভাড়া দেখাচ্ছে, আমাদের কাছে রেফারেন্স আছে আশেপাশের বাসার ভাড়া বেশি, এই এলাকার বাসা, ইত্যাদি ইত্যাদি। তো নানান রকমের এগুলো আমরা দেখি আর কি। তো এইটাই আজকে মুশকিল। অ্যানুয়াল ভ্যালুর মিনিং হচ্ছে করদাতা যে ভাড়া দেখাবে অথবা ডিসিটির কাছে যদি সেই ভাড়াটা রিজনেবল মনে না হয়, তাহলে তার কাছে যেটা রিজনেবল মনে হয়, এই দুটার মধ্যে যেটা বেশি ডেফিনেটলি। তো যদি মেনে না নেয় তাহলে তো রিজনেবল রেন্ট ডিটারমিন করলে তো বেশি হবেই, এবং বেশি যেটা ওইটাই হবে অ্যানুয়াল ভ্যালু। এবং অ্যানুয়াল ভ্যালুটা হবে কিন্তু অলওয়েজ অন রেন্টেড প্রপার্টি। প্রপার্টিটা যদি ভাড়া দেয়া হয় তাহলেই কিন্তু অ্যানুয়াল ভ্যালুর প্রশ্ন আসে। ভাড়া না দিয়ে নিজে থাকলে বা নিজের বিবাহিত কন্যাকে নিজের কাছে এনে রাখলে, মেরিড ডটার, তাহলে কিন্তু ভাড়া না দিলে কোনো সমস্যা নেই। ধরেন দোতলা বাড়ি, একটা ফ্লোরে বাড়িওয়ালা থাকে আর একটা ফ্লোরে তার মেরিড ডটার বা তার বড় ছেলে সে থাকে। তার মানে ফ্যামিলির মধ্যেই বলা চলে। মেয়ের বিয়ে হয়ে গেছে তো সো হোয়াট, বাপ যদি তার কাছে ভাড়া না দেয়, মানে ইফ দ্য প্রপার্টি ইজ নট লেট আউট, হুম, তাহলে তো তার অ্যানুয়াল ভ্যালু মানে করা যাবে না, অ্যানুয়াল ভ্যালু নেওয়া যাবে না। অনেকে এই কোশ্চেনটা করে যে মেরিড ডটার মানে বিবাহিত কন্যা। বিবাহিত কন্যা, ধরেন জামাই সৌদি আরবে চাকরি করে, বাপ মেয়েকে নিজের কাছে এনে রাখছে, একটা ফ্লোর খালি আছে ওখানে রাখছে, তো সো হোয়াট, সে তো আর মেয়েকে ভাড়া দেয়নি, তো এটা থেকে বাড়ি ভাড়া ইনকাম আসবে কোত্থেকে? কি আরিফুল ইসলাম? স্যার আমার একটা প্রশ্ন ছিল আগের ওই যে এওপি নিয়ে। একটা বাড়ির বাবার সম্পত্তি বাবা মারা যাওয়ার পরে ভাই বা বোনরা ইয়া হচ্ছে আপনার ওয়ারিশ অনুসারে তারা অংশীদার হয়েছে, কিন্তু তাদের ভিতরে বন্টন নামা হয় নাই। কিন্তু তারা যখন রিটার্ন জমা দিবে তখন তারা তো ইন্ডিভিজুয়াল, ধরেন চাকরি করে, স্যালারি ইনকাম তাদের আছে। এখন বাড়ি ভাড়া ইনকামটা আপনি যেমন বললেন যে এওপি অনুসারে তাদেরকে দেখাতে হবে, সেক্ষেত্রে তারা এইটা ওই ইন্ডিভিজুয়াল অনুসারে তো আর দেখাবে না। এখন এই এওপি অনুসারে কিভাবে দেখাবে? আমি বিষয়টা ক্লিয়ার না স্যার। বিষয়টা আপনি মাইকটা বন্ধ করেন, আমি উত্তরটা দিই। বিষয়টা আমার কাছেও যে পুরো ক্লিয়ার তা না, নতুন আয়কর আইন হয়েছে, তো হওয়ার পরে এরকম অ্যাসেসমেন্ট আমি দেখিনি।
এখন কথা হলো, তাহলে বলতে পারেন যে কিভাবে, আপনি যদি আমাকে গাইড না করেন, আমাদের কে আছে? আমি গাইড করি, শোনেন। যেটা হবে, আমি যেটা বুঝি, ওই মৃত আব্দুর রহমানের একটা 3 নাম্বার আছে না, তার একটা ইনকাম ট্যাক্সের ফাইল আছে না, সে নাইলে মারা গেছে, তাতে কি? ওই ফাইলেই রিটার্ন দাখিল করতে হবে, মানে গং হিসাবে। বুঝতে পারছেন? ওই বাড়িটা যেহেতু ভাগ হয় না, আর ওই তার একজন ছেলে চাকরি করে, ধরেন একটা ব্যাংকে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে। সে আগে থেকে যেভাবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের স্যালারি ইনকামের উপরে রিটার্ন সাবমিট করছে, ওইটা করে যাবে। আর জয়েন্ট প্রপার্টির উপরে এওপি হিসাবে একটা আলাদা রিটার্ন সাবমিট করবে, সেটা ওই বাপের ফাইলে। ওটা তো লিখবে, আমি তো আপনাকে বলছি, আপনি শোনেন নাই। মৃত আব্দুর রহমানের উত্তরাধিকারী গম, এই নামে কিন্তু আছেই, তো ওইখানে ওইটা সাবমিট হয়ে যাবে। কিন্তু এই যে গম হয়ে গেল এবং তাদের স্ট্যাটাস হয়ে গেল এওপি, সুতরাং ওইটা এওপি রেটে ট্যাক্স হবে। আর ওই মৃত আব্দুর রহমানের এক ছেলে চাকরি করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে, তো সেখান থেকে যে বেতন ভাতা পায়, ওটা তো আর তার আলাদা অ্যাসেসমেন্ট হচ্ছেই। বুঝতে পারছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার স্যার। ওই বাসা ভাড়া থেকে যে ইনকামটা আসলো সেটা তো তো আপনি ওই পিতার রিটার্নেই দেখাইলেন, কিন্তু ওই ইনকামের তো একটা পোর্শন যদি ওই ছেলের কাছে আসে, তাহলে সেই ইনকামটাকে তখন কিভাবে দেখানো হবে? না না, ওটা তো অলরেডি ট্যাক্সড ইনকাম, ওটার উপরে তো আবার ফার্দার ট্যাক্স হবে না। ইনকাম ট্যাক্সের ফিলোসফি হলো, এক ইনকামের উপরে একবার ট্যাক্স হলে সেই ইনকামের উপরে পুনরায় ট্যাক্স হয় না। তাহলে বুঝতে কি স্যার পারছেন? সেক্ষেত্রে কি যে ওনার ওই বাবার রিটার্নটা কি এভিডেন্স হিসেবে মানে সাপোর্টিং হিসেবে অফকোর্স, অ্যাটাচ করতে হবে? অফকোর্স। স্যার আপনাদের এক্ষেত্রে স্যার, শুনেন, এক্ষেত্রে আপনাদের স্যার সাইনিং শুনেন, অথরিটি কে থাকবে স্যার? শুনেন, আমি আপনাদের পার্টনারশিপ ফার্মের একটা সিএ ফার্মের একটা অঙ্ক করাবো। তখন আপনি এই প্রশ্নগুলোর উত্তর খুব ভালোভাবে পাবেন। আমি একটা অঙ্ক দেবো আপনাকে, যে একটা, ধরেন সিএ ফার্ম, না হলো এক এক না বিন, পার্টনার হলো 7 জন না 10 জন। এখন ওই ফার্মের একটা যদি অঙ্ক দেই এবং সেখানে যদি ফার্মের ইনকাম বলি যে এত টাকা, এবং তাদের এছাড়াও এই আছে, এখন 7 জন পার্টনারের ভিতরে কিভাবে বন্টন হবে, কিভাবে ট্যাক্স দেবে, পার্টনার কিভাবে ট্যাক্স দেবে, পার্টনারের যদি ব্যাংক ইন্টারেস্ট ইনকাম থাকে, বাড়ি ভাড়া ইনকাম থাকে ধানমন্ডিতে, তাহলে তার ট্যাক্স কিভাবে হবে, পার্টনারশিপ ফার্ম যে ইনকাম করলো তার ভাগের ভাগ তার নিজস্ব ফাইলে কিভাবে আসবে, এগুলো সব আজকে পড়াবো, আজকে না সরি পড়াবো। তখন এগুলো এওপি আর ফার্ম তো একই কথা, তো তখন আপনি বুঝবেন আরো ভালো করে। বুঝতে জি পারছেন? স্যার। যেটা হায়ার সেটা। আচ্ছা, এখন দেখেন, মানে এখন হলো রেন্টাল ভ্যালু কম্পুটেশন। আমরা বাড়ি এলাকায় যে ট্যাক্স করব, সেটা কিসের উপরে ট্যাক্স হবে? টোটাল রেন্টাল ভ্যালু। টোটাল রেন্টাল ভ্যালু থেকে রেন্টাল ইনকাম যে আমরা কম্পিউট করব, প্রথমে আমাদেরকে রেন্টাল ভ্যালুটা বের করতে হবে। তাহলে রেন্টাল ভ্যালু সমান সমান একটা ফর্মুলা দেওয়া আছে, অ্যানুয়াল ভ্যালু। অ্যানুয়াল ভ্যালু মানে কি? বাড়িওয়ালা যে ভাড়া পায় অথবা ডিসিটির কাছে যেটা রিজনেবল মনে হয়, এটা যেটা হায়ার, সেটা হচ্ছে অ্যানুয়াল ভ্যালু। প্লাস প্লাস বাড়িওয়ালা যদি কোনো আগাম ভাড়া নিয়ে থাকে, বা কোনো সিকিউরিটি মানি নিয়ে থাকে, অর এনি মানি অর বেনিফিট রিসিভড ইন অ্যাডভান্স যদি নিয়ে থাকে, তাহলে সেইটা মাইনাস অ্যাডজাস্টমেন্ট অফ প্রিভিয়াস অ্যাডভান্স রেন্ট মাইনাস ভ্যাকেন্সি। এটা একটা অঙ্ক করে দেখাতে হবে, কিন্তু আপনি আপনি বুঝবেন না। আচ্ছা, আমি চেষ্টা করি প্রথমে মুখে, তারপরে যদি মুখে না হয় তাহলে স্যার স্যার আগে তো ভ্যাকেন্সি অ্যালাউন্সটা অ্যালাউ বললে এক্সপেন্সের মধ্যে দিয়ে দিতাম, এখন তো এখানে দিতে হবে না? না, এখন চেঞ্জ হয়ে গেছে। বাড়ি ভাড়া ইনকাম যারা আপনারা আগের আইনে পড়ছেন, সেই আইন ভুলে যান। ওইটা যদি ভুলতে না পারেন, তাহলে কিন্তু মহা মুশকিল। কারণ এই আইনটাকে নতুনভাবে ঢেলে সাজানো হয়েছে, এবং সেখানে কিন্তু বাড়িওয়ালাদের প্রতি খুব আক্রমণাত্মক আইনটা হয়ে গেছে। বুঝতে পারছেন কিরকম আক্রমণাত্মক? আমি পড়ালে আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন যে কতটা আক্রমণাত্মক আইন। এবং এটা নিয়ে কিছু মানে কথাবার্তাও হচ্ছে, একটু সমালোচনাও হচ্ছে। কিরকম? ধরেন একজন বাড়িওয়ালা, এখন গল্পটা বলি, একটা উদাহরণ দিই, তাহলে আপনি সব বুঝতে পারবেন। ধরেন পূবালী ব্যাংকের কাছে ভাড়া দিচ্ছে বাড়িওয়ালা, মানে 1 জুলাই থেকে। কত টাকায় ভাড়া দিচ্ছে? মাসে মাসে ধরেন 1 লাখ টাকা ভাড়া। বুঝতে পারছেন?
মাসে 1,00,000 টাকা ভাড়া, আর এটা 5 বছরের জন্য পূবালী ব্যাংকের কাছে মানে কমার্শিয়াল রেন্ট। কথার কথা, আর 25 লাখ টাকা নিচে হলো অ্যাডভান্স বাড়িওয়ালা। এই হলো অনলাইন ক্লাস। তো এখন কথা হচ্ছে যে বাড়িওয়ালার কাছ থেকে বা মানে ভাড়াটিয়ার কাছ থেকে 25 লাখ টাকা নিচে অ্যাডভান্স, আর প্রতি মাসে ভাড়া হচ্ছে 1,00,000 টাকা করে। তো এবং মানে এগ্রিমেন্টে বলা আছে যে 25 লাখ টাকা থেকে আপনার প্রতি মাসে আপনার ধরেন 50,000 টাকা করে মানে অ্যাডজাস্টমেন্ট হবে। তো ভালো করে খেয়াল করেন, আমি যে অঙ্কটা বলতেছি, প্রথমে হলো বাড়িওয়ালা পূবালী ব্যাংকের কাছে ভাড়া দিছে 1 জুলাই থেকে 1,00,000 টাকা করে, কিন্তু ভাড়া পাচ্ছে কিন্তু 50,000 টাকা করে, কারণ ওই যে 25 লাখ টাকা যে অ্যাডভান্স নিচ্ছে ওইখান থেকে প্রতি মাসে মাসে 50,000 টাকা করে সমন্বয় করছে। আচ্ছা, তাহলে এখন আসেন অঙ্কটা করি। এখন অঙ্কটা যদি করি তাইলে আপনি দেখবেন যে অ্যানুয়াল ভ্যালু কত? লোন ভ্যালু হচ্ছে আপনার টোটাল 31 লাখ আছে। অ্যানুয়াল ভ্যালু হচ্ছে 12 লাখ। স্যার অঙ্কটা এখানেই করাই দিই। আচ্ছা, আর এই যে সিকিউরিটি মানি এটা প্লাস হবে 25 লাখ। 25 লাখ। 37 লাখ। $37 লাখ টাকা। আর অ্যাডজাস্টমেন্ট অফ প্রিভিয়াস অ্যাডভান্সমেন্ট এটা হলো 0। 6 লাখ। না, মানে আমার অগ্রিম ভাড়া থেকে অ্যাডজাস্টমেন্ট অফ প্রিভিয়াস মানে অ্যাডভান্স রেন্ট, এটা এবছরে কোনো এই বছরে যেটা অ্যাডজাস্ট হলো এটার বেনিফিট আমি পাবো আগামী বছর। এটা এই বছরের অঙ্কটা করাই, তারপর আপনি বলুন, আপনাকে আমি আরেকটা অঙ্ক দেবো, এই অঙ্কটাই দেবো যে এই ভদ্রলোকের আগামী বছর কী হবে, তখন আপনার কাছে পরিষ্কার হবে পুরো জিনিসটা। ভালো করে শোনেন। 37 লাখ আমি ধরে নিচ্ছি কথার কথা যে বাড়িটা খালি ছিল না, মানে 12 মাসই ভাড়া ছিল। তাহলে সে তো কোনো ভ্যাকেন্সি অ্যালাউন্স পাবে না। এখন আগামী বছর কি হবে? আগামী বছর আপনার ওই 6 লাখ টাকা অ্যাডভান্স মাইনাস 15,000 টাকা পার মাস। আগামী বছরের অঙ্কটা করি। আগামী বছর হচ্ছে আপনার 1,00,000 টাকা করে 12 মাস, এটা হচ্ছে অ্যানুয়াল ভ্যালু। আর বাড়িওয়ালা কি এই বছরে কোনো অ্যাডভান্স নিছে? না। বাড়িওয়ালার গত বছরে কত টাকা সমন্বয় হয়েছে? 6 লাখ টাকা। তাইলে এই বাড়িওয়ালাকে এই বছরে কত টাকার উপরে মানে ট্যাক্স দিতে হবে? 6 লাখ টাকা। আর ওই যে অ্যালাউবল এক্সপেন্সে আছে ওটা মেইনটেনেন্স। আসতেছি, আসতেছি, ওটা পরের স্লাইডে আসতেছি। আগে এটা বুঝে যা সাইলেন্ট, বুঝতে পারছেন? আগে এটা বুঝাই, এটা নিয়ে কারোর কোনো স্যার 6 লাখ। তো প্রথম বছর ভয়াবহ ঘটনা। প্রথম বছর 37 লাখ টাকার উপরে ট্যাক্স দিতে হবে, এবং মানে এটাও অনেকেই এটা নিয়ে দ্বিমত পোষণ করতেছে যে এটা কি ধরনের আইন। আমি যে 25 লাখ টাকা পূবালী ব্যাংকে আমার ভাড়াটিয়া তার কাছ থেকে আমি যে আগাম ভাড়া নিলাম, যেটা প্রতি মাসে আমার ভাড়ার সাথে সমন্বয় হচ্ছে, এটা তো আমার আয় না। এই 25 লাখ টাকা তো আমার দায়। 25 লাখ টাকা তো আমার দেনা, এটা তো আমার আইটি টেন দিতে যাবে, এটা তো আমার সম্পদ বিবরণীতে দায় পার্শ্বে দিতে হবে। এটা আবার আয় হয় কিভাবে? এবং প্রিভিয়াস আমাদের আয়কর আইন যেটা ইংলিশে ছিল, ওখানে কিন্তু এই ধরনের কোনো কিছু ছিল না। ব্যাপারটা বুঝছেন? তো সুতরাং হে বাড়িওয়ালাগণ, তোমরা এই ক্লাসটা করা উচিত। বাড়িওয়ালাদের আজকের ক্লাসটা করা উচিত, তারা যেন ভাড়াটিয়ার কাছ থেকে কোনো ধরনের আগাম না নেয়। আগাম নিছে তো মরছে।
তার মানে 37 লাখ টাকার উপরে যদি এই বছরে ট্যাক্স দিতে হয়, হিউজ টাকা ট্যাক্স দিতে হবে তাকে, হায়ার স্ল্যাবে। তা আগামী বছরে কি হবে, তারপরের বছর কি হবে? এখন পরের বছর যদি পূবালী ব্যাংক চলে যায়, তাই না? তাহলে মানে কি হবে আমার? এরকম প্রথম বছর আমি এত টাকার উপরে ট্যাক্স দেবো কেন? আমার আয়ের উপরে তো আমি ট্যাক্স দেবো, তো 25 লাখ টাকা তো আমার আয় না। তো যাই হোক, এটা নিয়ে একটু, এবার জানি না এবারে বাজেটে এটা অ্যাড্রেস করে কিনা, দেখা যাবে। এবং আরও একটা দেখেন, এই স্লাইড যে পড়াচ্ছি, এই স্লাইডে আরও একটা জিনিস একটু বেখাপ্পা। বেখাপ্পাটা কেমন? আপনি দেখবেন যে ভ্যাকেন্সি অ্যালাউন্স, ধরেন একজন বাড়ি এলার 2 মাস বাড়ি খালি থাকতেই পারে, বা 3 মাস খালি থাকতে পারে, স্বাভাবিক। একজন ভাড়াটিয়া চলে গেছে, এর পরের ভাড়াটিয়া আসবে, আসতে আসতে তারপরে বাড়িটা একটু ঠিকঠাকও করতে হয়। মুশকিল হয়ে গেছে, আগের আইনে এই ধরনের কোনো কিছু বিধান ছিল না, যেটা নিচে লাল কালিতে লেখা। লাল কালিতে কি লেখা? সেটা হলো, কোনো বাড়ি যদি খালি থাকে, তাহলে যে কয় মাস খালি থাকবে, প্রতি মাসের 30 তারিখের মধ্যে ডিসিটির দরবারে গিয়া আপনাকে জানান দিতে হবে যে আমার বাড়ি খালি, আপনি লাগলে দেখে যান, বা লোক পাঠাইয়া, আপনি ইন্সপেক্টর পাঠাইয়া লাগলে দেখে যান, আমার বাড়ি কিন্তু খালি। এখন যে 3 মাস খালি হয়, আমার 3 বার যাইতে হবে ওনার কাছে, এবং লিখিতভাবে। ওই গেল। বাড়ি স্যার খালি রাখাটাও বিপদ, ভাড়া দেওয়াটাও বিপদ, খালি রাখাটাও বিপদ। আচ্ছা, এই স্লাইড শেষ। এখন আসি যে ঠিক আছে, আমরা তো রেন্টাল ভ্যালু পেলাম, তাইলে কি আমাকে কি এবছরে 37 লক্ষ টাকার উপরে ট্যাক্স দিতে হবে, আগামী বছর 6 লাখ টাকার উপরে দিতে হবে? এটাই কি ল? নো। এখান থেকে আমি কিছু কিছু খরচ বাদ পাবো। ভ্যাকেন্সিটা আবার বলবেন, ভ্যাকেন্সি অ্যালাউন্স। হ্যাঁ, ভ্যাকেন্সি অ্যালাউন্সটা আবার বলি। যদি কোনো বাড়িওয়ালার মানে 3 মাস বা 2 মাস বাড়ি খালি থাকে, তাহলে যে কয় মাস বাড়ি খালি থাকবে, প্রতি মাসের 30 তারিখের মধ্যে ডিসিটি বরাবরে তাকে লিখিতভাবে জানান দিতে হবে যে আমার বাড়িটি খালি। যদি এটি জানান না দেন, তাহলে কিন্তু ডিসিটি আপনার এই বাড়িটা যে খালি ছিল সেটি মানবে না। বুঝতে পারছেন? নতুন জিনিস কিন্তু শিখে নিলেন। হুম, মানে বিশেষ করে আজকের ক্লাসটা বাড়িওয়ালাদের জন্য সম্পূর্ণভাবে। হ্যাঁ, তো এইটা একটা জানার স্যার জিনিস। এখানে অনেক বাড়িওয়ালা আছে স্যার, সমস্যা নাই, ওদের জন্য লাভবান হয়েছে। হুম, এটা এখন আসেন যে তাইলে কি আমাকে এই প্রথম বছর 37 লাখ আমি যেভাবে অঙ্ক করাই দিলাম, আগামী বছর আমি আবার মানে আগের বছরে আমার যে পরিমাণ সমন্বয় হয়েছে ওইটা বাদ দিবে, এইভাবে আইনটাকে জাস্টিফাই করছে। কিন্তু আমার কথা হলো যে এরকমটা কেন হবে? আমার এবছরও 12 লাখ টাকার উপরে ট্যাক্স দেবো, আগামী বছর আমি 12 লাখ টাকার উপরে ট্যাক্স দেবো কেন? আমার তো বাড়ি ভাড়া 12 লাখ, এই বছর দেবো 37 লাখের উপরে, আগামী বছর দেবো করে কেন? এমন আছে 5 বছরের ভাড়া দিচ্ছে, আগামী বছর চলেও দিতে ভাড়াটিয়া, তাই না? তাহলে আমি যে এই বছরে 37 লাখ টাকা করে ট্যাক্স দেবো, এটা তো হিউজ। আচ্ছা, এখন এখান থেকে আসেন কি কি খরচ বাদ যায়। প্রথমেই হলো রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স, বাংলা হচ্ছে মেরামত ও রক্ষণাবেক্ষণ। এই মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য ঢালাওভাবে আইদার 25% অথবা 30% অথবা 10%, এটা কিন্তু বাড়িওয়ালাকে খরচ হিসেবে অ্যালাউ করা হবে, এবং এটাকে বলা হয় স্ট্যাটুটরি ডিডাকশন। এটার জন্য কোনো প্রমাণাদি দেখাতে হবে না। আমার বাড়ি রং করছি কিনা, আমার বাড়ি রিপেয়ার করছি কিনা, এই সমস্ত কোনো প্রমাণ দিতে হবে না। মানে এটা আমাদেরকে বলা হয় স্ট্যাটুটরি ডিডাকশন। স্ট্যাটুটরি ডিডাকশনের বাংলা হচ্ছে বিধিবদ্ধ বিয়োজন। মানে এটা মানে কমন, ঢালাও, মানে এটার জন্য কোনো প্রমাণ দিতে হবে না, কোনো পেপার দিতে হবে না, স্ট্রেট ফরওয়ার্ড। আচ্ছা, এটা কি কোন ক্ষেত্রে 25% হবে, কোন ক্ষেত্রে 30% হবে, এবং কোন ক্ষেত্রে 10% হবে, এটা একটু ভালো করে বুঝে নেন। বাড়িটা যদি বসবাসের জন্য ভাড়া হয়, তাহলে 25 কিসের 25? রেন্টাল ভ্যালুর 25। রেন্টাল ভ্যালু কি? রেন্টাল ভ্যালুটাই তো এতক্ষণ পড়াইলাম। এই যে রেন্টাল ভ্যালুটাই তো এতক্ষণ ধরে পড়ালাম। সেটা কত? 37 লাখ টাকা, বা পরের বছর 6 লাখ টাকা, এইটা। ঠিক আছে? এবং এটাও কিন্তু ভ্যাকেন্সি অ্যালাউন্স বাদ দিয়ে, মানে যদি ভ্যাকেন্সি থাকে এটা বাদ দিয়ে। আগে কিন্তু এটা ভ্যাকেন্সি অ্যালাউন্সটা পরে পাওয়া যেত, এখন আগেই বাদ দিয়ে দিচ্ছে, তার মানে ওটাতেও বাড়িওয়ালাদের ক্ষতি হয়েছে। আচ্ছা, তারপরে সবচেয়ে বড় ক্ষতিটা নিচে আন্ডারলাইন করা। মানে আপনি এই যতগুলো পড়াচ্ছি, আপনি দেখবেন ক্ষতি আর ক্ষতি। ক্ষতিটা কি? আপনি দেখবেন ঢাকা শহরে যতগুলো বাড়ি ভাড়া, অ্যাপার্টমেন্ট ভাড়া, ফ্ল্যাট ভাড়া হয়,
সব জায়গায় দেখবেন যে সার্ভিস চার্জ, কমন সার্ভিস চার্জ থাকে। এবং ধরেন একজন বাড়িওয়ালা তার বাড়িটা 50,000 টাকা ভাড়া দিছে, আর ভাড়াটিয়ারে বলছে এই বাড়ির মেনটেনেন্সের যে সার্ভিস চার্জ 8,000 টাকা, এটা প্রতি মাসে আপনি আমার দারোয়ানের হাতে দিবেন। দারোয়ান আপনাকে বিল দেবে, দারোয়ানকে আপনি সার্ভিস চার্জের টাকাটা দিয়ে দিবেন, আর আমাকে 50,000 টাকা দিবেন। এই সেই 50,000 টাকা ক্যাশেও নিতে পারি, আমি ব্যাংকের মাধ্যমেও নিতে পারি, সেটা আমার ব্যাপার। আচ্ছা, সে যাই হোক। এখন এখানে বলছে যদি ভাড়াটিয়া এই বাড়ির মেনটেন্যান্সের যে সার্ভিস চার্জ সেটা যদি ভাড়াটিয়া বহন করে, তাহলে আমি নাকি এই 25% বা 30% বা 10% পাবো। কারণ আমি তো আর মেনটেনেন্স করি নাই, আমার বাড়ি মেনটেনেন্স করছে, মেনটেনেন্সের খরচটা দিছে হলো ভাড়াটিয়া। বুঝতে পারছেন? সুতরাং এটাও কিন্তু একটা নতুন আইন, যেটা আগের আইনে ছিল না। বুঝতে পারছেন? আরিফুল ইসলাম। স্যার এখানে ওই যে পারপোজ অফ রেন্ট, এখানে তিনটা বিষয় আছে, কমার্শিয়াল, রেসিডেন্ট। কমার্শিয়াল রেসিডেন্ট দুইটাই বুঝলাম স্যার, এনি আদার পারপোজ এইটা কি স্যার? এটা হয় কি, কমার্শিয়াল পারপাস এবং মানে রেসিডেন্সিয়াল পারপাস ছাড়াও কিন্তু ভাড়া হতে পারে। যেমন ধরেন আপনার গ্যারেজ ভাড়া, যেমন জলাশয় ভাড়া, যেমন ধরেন কথার কথা, যেমন জমি ভাড়া, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ভাড়া। হ্যাঁ, এগুলো কিন্তু 10%। কেন? ওগুলো কিন্তু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কিন্তু প্রপার্টি, নট হাউস প্রপার্টি। আপনি একটা জিনিস খেয়াল করেন নাই, আরিফুল ইসলাম, একটা জিনিস খেয়াল করেন নাই। প্রথম দুইটা হলো হাউস প্রপার্টি, আর 3 নাম্বারটা হলো অনলি প্রপার্টি। তাহলে বলতে পারেন স্যার হাউস প্রপার্টি এবং প্রপার্টির মধ্যে পার্থক্য কি? সেটা তো অলরেডি পড়ায় ফেলছি আজকে, প্রথম স্লাইডেই ছিল। তখন আপনি ছিলেন কি আমি জানি না। ছিলাম স্যার, ছিলাম। এটা এই যে প্রপার্টি শব্দটা এভাবে হ্যাঁ, আমি বুঝছি আপনার দৃষ্টি এড়াইয়ে গেছে, হলো আপনি তিনটারই মনে করছেন সমান। না, প্রথম দুইটাতে হাউস আছে, তিনটাতে হাউস নাই। বুঝছেন? এই আর কি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে এটাও আমরা ক্লিয়ার হলাম যে ভাড়াটিয়া যদি মান্থলি সার্ভিস চার্জ বহন করে, তাহলে বাড়িওয়ালা কিন্তু আবার কি, সুমন বলেন। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে, এখানে যে ওই প্রপার্টির উপরে আপনার যদি আমার নামে যদি কোনো গাড়ি থাকে, সে ফর এক্সাম্পল আমার নামে কোনো একটা হাইস আছে, তো সেই ক্ষেত্রে স্যার আমি যদি এটা কোনো ভাড়ায় যদি করি, সেটাও কি স্যার আমার এখানেই তো এই রেন্টাল ইনকামই তো দেখাতে হবে না স্যার? মনে হয় না, ওটা যদি আমার ব্যবসা হয় সেক্ষেত্রে ওটা, কারণ হয় কি, প্রপার্টির যে ডেফিনেশন তার ভিতরে কোথাও ভেহিকেল নাই, ভেহিকেলটা কিন্তু নাই। এটা আবার একটু দেখে আসি। স্যার তবে কি এটা আদার ইনকামে হবে? যদি ধরেন একটা বিজনেস উদ্দেশ্য হলো না, আমার একটা গাড়ি ছিল, ও আমি না, না, একজনকে আছে ভাড়া আছে, চালানো দিয়ে দিচ্ছি। না না না, চুপ করেন, আছে আছে, পাইছি পাইছি, এই যে আমি টানাইছি আপনার জন্য। এনি আদার ক্যাপিটাল জি না, তার আগেরটা। পার্সোনাল ভেহিকেল। এই তো, এটাও এইটাতে আসবে। আপনার ব্যক্তিগত ভেহিকেল যদি আপনি উবারে দেন বা আপনি এভাবে ভাড়া দেন, তাহলে এখান থেকে যে ভাড়া ইনকাম পাবেন সেটাও এই হেডেই আসবে। এই জন্য প্রথম দিকে ক্লিয়ার, বলছিলাম। বুঝতে পারছি। হ্যাঁ, কারণ আপনার জন্য আমি আবার ব্যাকে চলে আসছি। বুঝছেন? জি স্যার। থ্যাংক ইউ। এখন আসেন যে ওই রিপেয়ার এবং মেনটেনেন্স বাদেও আপনি এই খরচগুলো আপনি বাদ পাবেন। সেটা হলো 2 নম্বরে হলো খাজনা, 3 নম্বরে হলো সার্ভিস চার্জে একটা কোশ্চেন ছিল। একজন একজন কোশ্চেন করেন। সার্ভিস চার্জ যদি বাড়িওয়ালা বলে ওটা আমি বেয়ার করছি, সেক্ষেত্রে কি ডিসিটি কে প্রুফ দেখানো লাগবে? শোনেন, ওই যে এগ্রিমেন্টটাই বড় বাধা, এগ্রিমেন্টটাই বড় বাধা। এই জন্য আজকের ক্লাসে বাড়িওয়ালাদের থাকা উচিত ছিল। এ বাড়িওয়ালাগণ, তোমরা এগ্রিমেন্ট করার সময়, ভাড়াটিয়ার সাথে এগ্রিমেন্ট করার সময় সাবধান, সাধু সাবধান। কেন? এগ্রিমেন্টে যদি উল্লেখ থাকে যে ভাড়াটিয়া সার্ভিস চার্জ আলাদাভাবে বহন করবে, তাইলে কিন্তু মরণ, তাইলে কিন্তু এই আমি এই 25% পাবো না। তার থেকে যদি ওইটা মুখে মুখে থাকে, বাড়িওয়ালার সাথে আমার ভাড়াটিয়ার একটা এগ্রিমেন্ট হলো 50,000 টাকা করে বাড়ি ভাড়া, আর সার্ভিস চার্জের ব্যাপারটা উচ্চ, ওইটা কানে কানে।
বুঝাইতে পারছি? এখন এত বুদ্ধি শিখে কি করব? কিছু বুঝতে পারছেন? জি স্যার, থ্যাংক ইউ। স্যার ক্লিয়ার। ক্লিয়ার। এখন দেখ, থ্যাংক ইউ, ক্লিয়ার। বুঝছেন? এই জন্য আমি রেকর্ড করতে দেই না। বুঝছেন? এই যে বুদ্ধি টুদ্ধি শিখিয়ে দেই, এগুলা তো আসলে রেকর্ড হয়ে গেলে মুশকিল। স্যার সেজন্য স্যার ক্লাস রেকর্ড হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, কারণ এইগুলো তো আসলে পড়ানোর কথা না, কিন্তু আপনারা যেভাবে কোশ্চেন করেন, আমি উত্তর তো এই লাইনে দিতে চাই না, কিন্তু আপনারা তো বিনিয়ে বিনিয়ে বাধ্য করেন যে তাইলে কি করা, তাইলে স্যার যদি বাড়ি এলো, আনসার তাই শিখবো না? কোথা থেকে? হ্যাঁ, তাইলে কি কি বাদ যাবে দেখেন। আম, না, যদি ওইটা উজ্জ্ব থাকে যে সার্ভিস চার্জটা কে দিবে, বাড়ি এলাকা বলে যে আমি দেই সার্ভিস চার্জ, আমি আমার তো এগ্রিমেন্টে বলা নাই যে ভাড়াটিয়া দিতে, তা আমাকে দিতে হচ্ছে, তো সেক্ষেত্রে তো সে পাবেই। বুঝছেন? তো স্যার এগ্রিমেন্ট কি ম্যান্ডেটরি? এগ্রিমেন্ট ম্যান্ডেটরি না, বাট এগ্রিমেন্ট ম্যান্ডেটরি, কিন্তু আপনি বড় বড় কমার্শিয়াল যে রেন্ট, আপনি সেসব জায়গায় এগ্রিমেন্ট কিন্তু ম্যান্ডেটরি। এগ্রিমেন্ট ছাড়া কি আপনার আপনার যে সিএ ফার্মগুলো, বিন বলেন, রহমান রহমান হক বলেন, তারপরে এই যে আমাদের এই এসএমসি টাওয়ারে যেটা, এগুলো কি আপনি মনে করেন যে ইসে হবে? এগ্রিমেন্ট ছাড়া এই ভাড়া হবে? অসম্ভব। না স্যার, রেসিডেন্টালটাই বলছিলাম, রেসিডেন্টাল। রেসিডেন্টের ক্ষেত্রে ভাড়াটিয়ার এগ্রিমেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, এগ্রিমেন্ট থাকতেই হবে এরকম কোনো ল নেই, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমার ভাড়াটিয়ার সাথে ওরাল এগ্রিমেন্টও করতে পারে। বুঝছেন? এই তাহলে কি কি বাদ যাবে? 1 নম্বরে হচ্ছে ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স, সরি 1 নম্বর মানে 2 নম্বর, 2 নম্বরে হচ্ছে খাজনা, 3 নম্বরে হচ্ছে মিউনিসিপাল ট্যাক্স, 3 নম্বরে হচ্ছে অগ্নি বীমা, মানে বাড়িটা যদি ফায়ার ইন্স্যুরেন্স করা থাকে তাহলে ওইটার যে প্রিমিয়াম, ওইটাও অ্যালাউবল এক্সপেন্ডিচার হিসেবে হবে। আর 5 নম্বরে বলছে যে বাড়িটা যদি ইসের বাড়ি হয়, বাড়িটা যদি লোনের বাড়ি হয় এবং লোনের যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটাও মানে যেটা পেইড করবে সেটা অ্যালাউবল এক্সপেন্ডিচার হবে। এইখানে একটা উদাহরণ দেই। ধরেন একজন বাড়িওয়ালা, সে 2 কোটি টাকা লোন নিছে, লোন নিয়ে বাড়ি করছে, তো ওই বাড়ি ভাড়া দিচ্ছে। এখন এই লোনের ইন্টারেস্ট আসছে কত? ধরেন ইন্টারেস্ট আসছে 2 লাখ টাকা, কিন্তু সে পরিশোধ করছে কত? পরিশোধ করছে 1.5 লাখ টাকা। তাহলে সে খরচ হিসেবে কি 1.5 লাখ টাকা বাদ পাবে না 2 লাখ টাকা বাদ পাবে? কে বলতে পারবে? ট্যাক্স অফিস তো অবশ্যই আমাদের সুবিধা দেবে না, 1.5 লাখই বাদ দিতে বলবে হয়তো। আচ্ছা, এখানে বলি, এখানে সে বাদ পাবে 1.5 লাখ টাকা। কেন 1.5 লাখ টাকা? 5 নম্বরে লেখাই আছে অ্যাকচুয়ালি সে যে ইন্টারেস্টটা পে করছে সেটাই মানে পাবে, কিন্তু আগের আইনে বলা ছিল 2 লাখ টাকাই পাবে, মানে যেটা পেয়েবল। বাড়িওয়ালা যদি লোনের ইন্টারেস্ট পরিশোধ নাও করে, তাও সে পুরোটা খরচ হিসেবে পাবে। এটা ছিল আগের আইন। আর বর্তমান আইন যেটা 5 নাম্বার লেখা, সেখানে পরিষ্কারভাবে লেখা যে সে প্রকৃতপক্ষে যে পরিমাণ টাকা সুদ পরিশোধ করিয়াছে, সেই পরিমাণ টাকা সে খরচ হিসেবে, বিয়োজন হিসেবে পাবে। এটা গেল 5 নাম্বার। তাহলে স্যার স্যার তার পরবর্তী বছর যদি স্যার সে 2.5 লাখ টাকা পরিশোধ করে, তখন কি স্যার 2.5 লাখ টাকা পাইবে স্যার? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই, কিন্তু ওই মানে ইন্টারেস্টের মধ্যে যেন প্যানাল ইন্টারেস্টটা না থাকে, ওইটুকু একটু দেখে নিতে হবে। যদি মানে স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার যদি কেউ পার্সোনাল লোন নিয়ে বা এক্সিকিউটিভ লোন নিয়ে যদি বাড়ি করে, হোম লোন না নিয়ে, সেক্ষেত্রে কি এই ইন্টারেস্টটা অ্যালাউবল এক্সপেন্ডিচার হবে কি? নয় আকারে না, কারণ লোনটা অবশ্যই হাউস বিল্ডিং লোন হতে হবে। বুঝতে পারছেন? লোনের স্যাংশন লেটারটা না, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন তো বটে। হ্যাঁ, না, উনি বলছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে আমার বাসায় টেলিভিশন ফ্রিজ কেনার জন্য আমি লোন নিতে পারি। বুঝতে পারছেন? সেটা তো আপনার হাউস বিল্ডিং লোন না, পার্সোনাল লোন। অথবা আমি গাড়ি লোন নিয়ে ব্যাংক থেকে, সেটার ইন্টারেস্টটা কি আমি আমার এই বাড়ি ভাড়ার এগেইনস্টে চার্জ করতে পারবো? উত্তর হচ্ছে নয় আকারে না।
কেন? না স্যার, আমি কথা থাকি যে আমার পার্সোনাল লোন নিয়ে কিন্তু বাড়ির কাজ করছি। আমি সব বুঝছি, আর কথা বাড়ানোর দরকার নাই, কথা বাড়ানোর দরকার নাই। আপনাকে আমি খুশি করতে পারলাম না, উত্তর হচ্ছে নয়াকারের না। তার ওই লোনের যে স্যাংশন লেটার সেটা চাইবে। লোনের স্যাংশন লেটারে যদি লেখা থাকে যে আপনি আপনার পার্সোনাল লোন নিয়ে আপনি বাড়ির কাজে লাগাইছেন, পার্সোনাল লোন নিয়ে আপনি বাড়ির কাজে লাগাতে পারেন না, বাড়ির জন্য আসলে লোন আলাদা। তো যাই হোক আর কি, লোনে লাগাইছেন, কিন্তু এইখানে 5 নম্বরে আপনি বিয়োগ পাবেন, সোজা কথা। আচ্ছা, গেল। তারপরে 6 নম্বরে আসেন। এটা কিন্তু একটা কথা, এখানে কিন্তু বলা আছে, ধরেন একটা লোকের বাড়ি করে ফেলছে, এখন এই বাড়িটা পুরানো হয়ে গেছে, এই বাড়িটা রিকনস্ট্রাকশন করার জন্য বা বড় ধরনের মানে আমূল পরিবর্তন করার জন্য একটা লোন দরকার। সেই লোনটা কত? 50 লাখ টাকার লোন হইলেই হবে। তাহলে এই যে 50 লাখ টাকা লোনের ইন্টারেস্ট, এটাও কিন্তু আপনি বিয়োগ হিসেবে পাবেন, কারণ এটা বাড়ির কানেকশনে এখানে লেখা আছে রিকনস্ট্রাকশন। 5 নম্বর কিন্তু দুইটাই আছে, কনস্ট্রাকশন, রিকনস্ট্রাকশন, রিপেয়ার, রিনুয়াল ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওইটা হবে না, আপনি যেটা জানতে চাচ্ছেন আমার কাছে ওটা হবে না, যে স্যার আমি পার্সোনাল লোন নিয়ে বাড়ির কাজে লাগালে সেই বাড়ি ভাড়ার ইন্টারেস্ট, সেই পার্সোনাল লোনের ইন্টারেস্ট কি আমি এখান থেকে বিয়োগ পাবো? ডেফিনেটলি নট। আচ্ছা, 6 নম্বরে আসেন। কোনো বাড়িওয়ালা যদি বাড়ির লোন নিয়ে বাড়ি তৈরি করে এবং কনস্ট্রাকশন পিরিয়ডে তার বাড়িটা ধরেন তৈরি হচ্ছিল, ওই পিরিয়ডের লোনের ইন্টারেস্ট ওইটা পরবর্তীতে যখন প্রথম বাড়ি ভাড়া দেওয়া শুরু করবে ওই সময় তার সে পাবে 1/3, ফার্স্ট ইয়ারে 1/3, সেকেন্ড ইয়ারে 1/3 এবং থার্ড ইয়ারে 1/3, এইভাবে সে এটা বিয়োগ হিসেবে পাবে। এটা আর একটু ভালো করে বুঝাই, কারণ এটা আপনার একটু বুঝতে কষ্ট হবে। সেটা হচ্ছে ধরেন একটা বিল্ডিং, একটা 6 তলা বিল্ডিং উঠাচ্ছে এক ভদ্রলোক, একজন বাড়িওয়ালা, হ্যাঁ, 6টা তালা সে বাড়ি উঠাচ্ছে। এটা 4 বছর ধরে 4 ইয়ার্স, 4 বছর ধরে কনস্ট্রাকশন হচ্ছে। এই 4 বছরের লোনের ইন্টারেস্ট অন লোন, হাউজিং লোন, ধরেন কথার কথা 4 লাখ টাকা। তাহলে এই যে 4 লাখ টাকা লোনের ইন্টারেস্ট সে পরিশোধ করছে, কিন্তু যেহেতু বাড়িটি ভাড়া হয় নাই তখন বাড়িটা কেবল উঠতেছিল, একটার পর একটা তালা উঠতেছিল, এই কারণে সেই খরচটা কিন্তু সে কোনো বিয়োগ করতে পারে নাই, যেহেতু বাড়ি ভাড়াই হয় না, বিয়োগ করবে করতে। এরপরে যখন 5ম বছর, 5th ইয়ার, 6th ইয়ার, 5ম বছরে গিয়া বাড়িটা প্রথমে ভাড়া হলো। এই বছরে আপনার 8 আর 1/3, 1,33,333। পরের বছরও 1,33,333। মন খারাপ আছে মাছ হইলে এই হচ্ছে 4 লাখ। স্যার এটা কি স্যার বিল্ডিং কমপ্লিট হওয়ার পর থেকে পাবো? হ্যাঁ, বিল্ডিং কমপ্লিট হওয়ার পরে যখন প্রথম আপনি ভাড়া দিবেন, আপনি বাড়িওয়ালা, আপনার এই 6 তলা বাড়িটা করতে 4 বছর সময় লাগছে। সময় লাগার পরে বাড়িটা এখন কমপ্লিট। এখন আপনি যখন ভাড়া দিবেন, প্রথম ভাড়া দিলেন, তাহলে ওই 4 বছরের যে ইন্টারেস্ট, অ্যাকুমুলেটেড ইন্টারেস্ট, এটা মানে ফার্স্ট ইয়ারে আপনি পাবেন 1/4, সেকেন্ড ইয়ারে 1/4, থার্ড ইয়ারে 1/3, সেকেন্ড ইয়ারে 1/3, থার্ড ইয়ারে 1/3, 4 লাখ টাকা ফিনিশ। এটা আগের আইন হচ্ছে। স্যার এটা তো শুধুমাত্র ইন্টারেস্টের উপর না স্যার, শুধু ইন্টারেস্টের উপর পাবো? হ্যাঁ, ইন্টারেস্টই তো পড়াচ্ছি, আমি তো ইন্টারেস্টই পড়াচ্ছি, আমি তো হাউস বিল্ডিং লোনের মানে গৃহ নির্মাণ ঋণের সুদ পড়াচ্ছি। কারেন্ট ইয়ারেরটা তো আমি পাবোই,
5 নাম্বার যেটা পড়াইয়া শেষ করছি ওটা তো পাবোই। ইন এডিশন টু দিস, আমি বাড়িওয়ালা হিসেবে কনস্ট্রাকশন পিরিয়ডের যে লোনের ইন্টারেস্ট আমি পে করছি, যেটা আমি বিয়োগ করতে পারিনি, যে ভাড়াই হয় নাই, এই জন্য বলছে, আইনে বলছে যে কনস্ট্রাকশন পিরিয়ডের লোনের ইন্টারেস্ট পরবর্তীতে যখন ফার্স্ট টাইম ভাড়া দেওয়া হবে, প্রথম বছরে 1/3, সেকেন্ড ইয়ারে 1/3, থার্ড ইয়ারে 1/3। বুঝতে পারছেন? স্যার হ্যাঁ স্যার বুঝতে পারছি। এইখানে আমি 5, 6, 7 লিখছি, আসলে এটা হবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, মানে ভাড়া দেওয়া যখন শুরু হয়। স্যার এই জায়গায় আমার একটা কোয়েশ্চেন স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি যদি কারেন্ট ইয়ারের ইন্টারেস্ট চার্জ করি আর এই যে 1/3 চার্জ করার পরে দেখা গেল আমার যা ইনকাম যেটা হইলো তার থেকে আরো আমার নেগেটিভে চলে আসছে, হ্যাঁ, হ্যাঁ। মানে খরচ বাদ দিয়ে। হ্যাঁ এখন এই খরচটা তো আমি ইনকাম যেটা লস এটা তো ক্যারি হ্যাঁ, করতে সেটা পারবো। তো পড়ানো হবে। আমাদের তো একটা ক্লাস আছে আপনাদের সাথে, সেট আপ অ্যান্ড ক্যারি ফরওয়ার্ড অফ লসেস। জি স্যার। ওইখানে দেখবেন যে এখন স্যার এইটার প্রাসঙ্গিক তো, যার কারণে স্যার একটু বলতেছিলাম, তা না হলে ওইখানে আবার হয়তো মনে থাকবে না। এইটা এই লসটা এই লসটা আমি বলি, বাড়ি ভাড়া ইনকাম কম্পিটিশন করতে গিয়ে নেগেটিভও আসতে পারে। আপনি যেটা বললেন যে হ্যাঁ এত সব খরচ বাদ দিয়ে আলটিমেটলি বাড়ি ভাড়া ইনকাম আমার নেগেটিভ হয়ে যেতে পারে, তা সেক্ষেত্রে কি আমি সেটা পরবর্তী বছরে ক্যারি ফরওয়ার্ড করতে পারবো? পারার কথা। এই বছরে যে ক্যারি ফরওয়ার্ডের আইনটা হয়েছে সেটা অনেক সহজ। এটা মানে অনেকটা সহজ যে যে কোনো হেডেই আপনার লস হোক সেটা আপনি পরের বছরে ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। জি স্যার। আগের আইনে ছিল না, আগে বাড়ি ভাড়া লোকসান ক্যারি ফরওয়ার্ড করা যেত না। নাম্বার যে পয়েন্ট এটার বাংলা meaning-টা কি? পৌরকর আচ্ছা দেখেন, বাড়ি যদি কমার্শিয়াল রেন্ট দেওয়া হয়, সেই কমার্শিয়াল রেন্টে এরা যদি হয় ভাড়াটিয়া, তাহলে তারা কিন্তু বাড়িওয়ালাকে বাড়ি ভাড়া দেওয়ার সময় আপনার সোর্সে 5% কেটে রাখবে। এটা কতদিন পড়ানো হচ্ছে? TDS 109, 110 দুইটাই 5। 109, 110 গত ক্লাসে পড়ানো হয়েছিল গতকাল। আর ট্যাক্স ফ্রি রেন্টাল ইনকামটা একটু দেখেন। এখানে যেটা বলছে সেটা হলো যে যদি কোনো রিলিজিয়াস বা চ্যারিটেবল ট্রাস্ট হয়, তাহলে এটা রিলিজিয়াস বা চ্যারিটেবল ট্রাস্ট যদি হয় তাহলে তার বাড়ি ভাড়া ইনকামটা সম্পূর্ণ করমুক্ত। যেমন আপনার বাইতুল মোকাররমের যত দোকান আপনারা দেখেন, এগুলা কিন্তু ভাড়া তোলে ইসলামিক ফাউন্ডেশন, এবং ইসলামিক ফাউন্ডেশন হচ্ছে একটা রিলিজিয়াস ট্রাস্ট, ধর্মীয় ট্রাস্ট। সুতরাং ইসলামিক ফাউন্ডেশনের বাড়ি ভাড়া মানে দোকান ভাড়া আয় যেটা, সেটা সম্পূর্ণ করমুক্ত। তেমনিভাবে আপনি রামকৃষ্ণ মিশন রোডে রামকৃষ্ণ মিশনের 2-3টা দোকান আছে, সেই দোকান থেকে তারা ভাড়া তোলে। রামকৃষ্ণ মিশন যেহেতু একটা রিলিজিয়াস ট্রাস্ট, সুতরাং তাদের এই বাড়ি ভাড়া ইনকামটা সম্পূর্ণ করমুক্ত। আপনি মসজিদে গিয়ে দেখবেন মসজিদের সামনে 2-3টা বইয়ের দোকান থাকে, তো মানে সেখান থেকে মসজিদ কমিটি যে ভাড়া তোলে সেই ভাড়াটাও সম্পূর্ণ করমুক্ত। সোজা কথা, কোনো রিলিজিয়াস বা চ্যারিটেবল অর্গানাইজেশন যদি হয়, ট্রাস্ট যদি হয়, তাদের বাড়ি ভাড়া ইনকামটা সম্পূর্ণ করমুক্ত। এটা আগের আইনেও করমুক্ত ছিল, বর্তমান আইনেও করমুক্ত। তবে এই বাড়ি ভাড়াটা যদি কোনো এনজিওর হয়, সেটি কিন্তু করমুক্ত হবে না। মানে ব্রাকের যদি কোনো এরকম বাড়ি ভাড়া ইনকাম থাকে, সেটি কিন্তু আপনার করমুক্ত হবে না। ব্রাক মানে একটা হয়তো দেখা গেল চ্যারিটেবল এনজিও, কথার কথা আমি ব্রাকের কথা বলছি, এরকম অনেক অজস্র মানে এনজিও আছে ঢাকাতে যারা মানে চ্যারিটেবল। সুতরাং যতই চ্যারিটেবল হোক আর যাই হোক, যদি সেটা এনজিও দ্বারা পরিচালিত হয়, তাহলে বাড়ি ভাড়া ইনকামটা করমুক্ত হবে। বাড়ি ভাড়া ইনকাম আমাদের পড়ানো শেষ, ঠিক আছে?